উদ্ভাবন হয় না কে বলছে আমাদের দেশে? লজ্জার কথা, বোনেরা আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মুরব্বীরা আছেন, তারপর বলাই লাগে। এটা কোনো রাজনৈতিক কারণে বলছি না। সেদিন আমি আসতে আসতে একজন বলছেন যে ভাই আমাদের দেশে আবিষ্কার নাই, ইনোভেশন নাই, ক্রিয়েশন নাই, ক্রিয়েটিভিটি নাই। কে বলছে? আগে চাঁদা টাদা তোলার জন্য গুলি করা হতো। আমাদের দেশে বলা হয়েছিল দুর্নীতির টুটি চেপে ধরা হবে। এখন তো দেখছি যে ইনোভেশন হয়ে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে এখন অন্য কিছু চেপে ধরা হচ্ছে। তো ইনোভেশন নাই কে বলছে? ইনোভেশন তো আছে, ডেভেলপমেন্ট তো হয়েছে আমাদের। কে বলেছে হয় নাই? তো এই আপনি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে আমরা 134তম। যে আজকে যে শিক্ষা সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, আমাকে আসতে আসতে আমার সাথে একজন শিক্ষক ছিলেন। তো উনি আমাকে কোশ্চেন করেছেন যে তুমি কথা বলবে? আমি বললাম হ্যাঁ স্যার, আমি তো একটু সুযোগ পাবো, হয়তো আমাকে দিতে পারে সময় কুলালে। বলছে যে জিজ্ঞেস করবা বা যারা থাকবে একটা কোশ্চেন তুলবা যে শিক্ষা সংস্কারে রাষ্ট্র সংস্কার নাকি রাষ্ট্র সংস্কারে শিক্ষা সংস্কার। তা আমি বললাম স্যার ব্যাপারটা কি এরকম যে আমরা ছোট সময় বলতাম যে মুরগি আগে না ডিম আগে? তো বললো যে ব্যাপারটা ওরকমই ধরো, যে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে নাকি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে শিক্ষা সংস্কারে হাত দেওয়া হবে। আমি বললাম স্যার আমি কিন্তু শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে। তো তখন উনি বললেন যে তোমার এই কথা সত্য, কিন্তু রাষ্ট্রে যারা বসেছিলেন 55 বছর এবং এখন যারা আছেন তারা এই কথার পক্ষে না, বিধায় তারা রাষ্ট্রের অবকাঠামো এবং অন্যান্য সুরক্ষা খাতে যত বরাদ্দ দেন ঠিক তার চেয়ে বেশি বরাদ্দ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই শিক্ষা খাতে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা আগে রাষ্ট্র ঠিক করতে চান, তারপরে শিক্ষায় হাত দিতে চান, যেটা পৃথিবীতে কোথাও সম্ভব হয় না, এই বাংলাদেশে এটা সম্ভব হবে না। দেখেন 195টা দেশের মধ্যে বাংলাদেশের গ্লোবাল নলেজ ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্সে আমরা কত আগাইছি মানে এই যে আমরা 195টা দেশের মধ্যে এখন 122তম। একটা করতালি দিবেন না? ওই যে আমাদের সম্মানিত ওয়াইজিন কিরাম, তাও কিন্তু করতালি দিছেন আপনারা। ওই যে ওয়াইজিন কিরামগণ বলেন মাঝে মধ্যে সুবহানাল্লাহ, এখন বলবেন না, বাড়ি যেয়ে বলবেন। তো 195টা দেশের মধ্যে আমরা 22 নম্বরে আছি। আর কত অগ্রগতি হইলে, যে ছেলেকে জিজ্ঞেস করছে বাবা রোল কত, তো বলছে যে আমার রোল হলো 36। বলছে ছাত্র কত? 37 জন। বলছে বাবা অনেক ভালো করছো তুমি, মাত্র একজন বাকি আছে, একে ওভারটেক করতে পারলেই তো তুমি ফার্স্ট। তা আমরা তো 195 দিকে আগাচ্ছি, আমরা তো 122 থেকে 121 120-এর দিকে আগাচ্ছি না। দেখেন তারপরে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, গ্লোবাল ইনোভেশন 122 থেকে আমরা 134তমতে ইনোভেশন সেক্টরে আমরা আগাইছি। এরপরে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ। আমি ছোট একটা পিএইচডি করেছি। তো পিএইচডি করার সময় আমার সম্মানিত সুপারভাইজার যিনি ছিলেন উনি বলছিলেন তুমি এটা দিয়ে কি করবা? আমি বললাম যে স্যার ছোটখাটো কিছু একটা করে তো খেতে হবে। ছাত্র জীবন শেষ করলাম, একটা ইউনিভার্সিটিতে অফার দিল, আমি জয়েন করলাম। কিছুদিন যেতে না যেতেই ম্যানেজমেন্ট বোর্ডে আমাকে ডেকে বলল আপনি ছাত্র শিবির করতেন? আমি বললাম জি স্যার আমি ছাত্র শিবির করতাম, সাধারণ একজন কর্মী ছিলাম। বলছে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আপনার পড়াশোনা একবারে খারাপ না, ক্লাসের শিক্ষার্থীরাও খুশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনাকে সামনের কোর্সে আমরা ইনভলভ করতে পারতেছি না। আমি বললাম অনেক ধন্যবাদ, আপনি সাহস করে আমাকে এই কথাটা বলতে পারছেন এবং লিখিতভাবে দেওয়ার আগে মৌখিকভাবে সৌজন্যতা রক্ষা করে আপনার ডিপার্টমেন্ট আমাকে নিয়ে এসে এই সম্মানটুকু আমাকে দিয়েছেন, এটা আমি কোনোদিন ভুলে যাব না। উনি বললেন যে কি বললেন এটা আপনি? আমি বললাম যার আমার শিক্ষা এতটুকু আমাকে দিয়েছে। আমি একটা কথা বলি আপনাদের, আমি পার্লামেন্টে একটা কথা বলেছি, আমাদের এত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটা নিয়ে আমরা যত না আওয়াজ তুলেছি, একটা কথা বিবেক আমাকে খুব দংশন করে। বিশ্বাস করেন 2024-এর 5ই আগস্টের পর অনেক মেধাবীরা বিদেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে এসে এরকম হাত নেড়ে বলেছিল প্রিয় বাংলাদেশ সংস্কার হবে, সেই প্রত্যাশা নিয়ে চলে এসেছি, এই বাংলাদেশে কিছু একটা করতে চাই। কিছুদিন চলে না যেতেই আবার সেই লোকেরা এয়ারপোর্টে গিয়ে বাই বাই দিয়ে আমাদেরকে বলেছিল এই বাংলাদেশের পরিবর্তন হবে না, দুর্ভাগ্যজনক, সরি আমরা চলে গেলাম। বলেছে না বলে নাই? আপনি টাকা পাচার নিয়ে কোশ্চেন তুলেছেন, আমার বাংলাদেশের হাজার হাজার মেধাগুলো পাচার হয়ে গেছে, সেটা নিয়ে এই দেশের একজন রাজনীতিবিদ কথা তোলে না। আমি তো ছোট একজন মানুষ, কি করবেন মেধা দিয়ে? আপনি শিক্ষা সংস্কার করে কি করবেন?
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবে সে যে কমিটির সদস্য আছে। বিশ্ববিদ্যালয় চালাবে, সভাপতি হবে সে, অধ্যাপক হবে সে, প্রমোশন হবে তার। আমরা বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সে টিচার হবে না। টিচার হবে কে? যার ছাত্র সংগঠনের পরিচয় আছে সে হবে বিশ্ববিদ্যালয়ের টিচার। আমার বিশ্ববিদ্যালয়, আমি যে বাংলায় যেখানে আমি ক্লাস করেছি, থার্ড ক্লাস পেয়েছে শুধুমাত্র দলীয় কোটায়। অথচ 2024 সালে আমাদের সন্তানেরা রাজপথে জীবন দিয়েছে শুধু একটা স্লোগান তোলে, কোটা না মেধা, মেধা, মেধা। আর আজকে 2026 সালে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখলাম তারপরে প্রত্যেকটা জায়গায় আবার কোটার ভিত্তিতে পুলিশ, আবার কোটার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর, আবার কোটার ভিত্তিতে প্রশাসক, আবার কোটার ভিত্তিতে প্রত্যেকটা জায়গা বাংলাদেশকে কোটার রাজ্যে এটাকে গদ্যময় করে ফেলা হয়েছে। কি সংস্কার করবেন? কি সংস্কার প্রত্যাশা করেন? শেষ কথা বলি, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করেছে শিক্ষা কি? বলছে স্যার, পরীক্ষার আগে যা মুখস্থ করি, এরপর পরীক্ষার পরে যাহা ভুলে যাই তাহার নাম শিক্ষা। বলছে এটার নাম শিক্ষা না, শিক্ষা হলো তাহা যাহা জানবা তাহা করবা না, যাহা করবা তাহা বলবা না। এটা বলছি কেন জানেন? ওই শিক্ষকের এই গল্পের এখনকার একটা সমীকরণ আছে। আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি উনি যান নাই। শুধু উনি বাইতুল মোকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে। এই লাইনটা বলার জন্য এটা বলি নাই। এখন আবার প্রায় আমাকে বিভিন্ন ভাইয়েরাও যেমন জিজ্ঞেস করে, সাংবাদিক বৃন্দ ফোন করতেই আছেন। ব্যাপারটা যেন এরকম, এটা আমাদের হাতে টিকিট। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করেন যে আপা কি আসলে আসবে মাসুদ ভাই, তা আমি বললাম যে ভাই টিকিট কি আমার হাতে? টিকিট উনি যাবার সময় আমাদের অনুমতি নেন নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন চলে গেছেন, আসবেন বলছিলেন উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। সেরকম একটা শিক্ষা সংস্কার রাষ্ট্র আমাদের গঠন করার জন্যই আজকের এই সেমিনার যদি কিছুটা করতে পারে, আমি বিশ্বাস করি সফল হব, বাংলাদেশ সফল হবে। সবাইকে ধন্যবাদ।